আস্তে আস্তে ভাই, এখানেই নামবো। এটাই তো রামতনু লেন। এবার 7 নম্বর বাড়িটা কোথায়? বিথি কাল যেমন বলছিল, তাতে তো বাস রাস্তা থেকে দূরে হওয়ার কথা নয়। হাঁটা পথে বড়জোর মিনিট 5। একটা রিক্সা নিয়ে নেব? না থাকবে, বয়সটা যাই হোক, এখনো তো পা দুটো অচল হয়নি। ওহো, ওই তো শান্তিনীর এসে গিয়েছে। যাই, ভেতরে যাই। কাকে চান? বিথি, মানে বিথিকা ঘোষাল। বিথি, একটু দাঁড়ান, ডেকে দিচ্ছি। ও মা, তুই আজই আসবি? কাল যখন ফোন করলাম তখন তো বললি না। আসলে অনেকদিন পর কাল তোর ফোনটা পেয়ে জোর চমকে গিয়েছিলাম। তোর সঙ্গে দেখা করার বাসনাও জেগেছিল। তারপর সন্ধেবেলায় টিভি সিরিয়াল দেখতে দেখতে কখন যেন চাপাও পড়ে গিয়েছিল ইচ্ছেটা। সকালে বাড়ি ফাঁকা হতে ফের কৌতূহলটা এমন চাগার দিয়ে উঠল, আর পারলাম না, বেরিয়ে পড়লাম। তুই একাই সারপ্রাইজ দিবি নাকি? ভাবলাম আমিও তোকে। আয়, আজ তোর সঙ্গে অনেক কথা বলবো। কত কথা জমে আছে, আজ সব শেষ করব, তারপর তোকে ছাড়বো। ওরে বাবা, এর মধ্যে 2:30 বেজে গেল। আর ঘণ্টাখানেকের মধ্যে নাতি নাতনি স্কুল থেকে ফিরবে হুড়মুড়িয়ে। ওই সময়টাই আমার বাড়িতে না থাকাটা বোধহয় ঠিক হলো না রে। এদিকে রুমা যদি শোনে ওরা এখনো ফেরেনি আর শাশুড়ি ঠাকুরুন কোথাও একটা চড়তে বেরিয়ে পড়েছে, রুমা খুব রাগ করবে। মুখে হয়তো বলবে না কিছু, তাও। ছাড় তো ওসব কথা। বুড়ো হয়েছিস বলে কি নিজের স্বাধীনতাটুকুও বিসর্জন দিয়েছিস? না রে, তা নয়। যাকগে, অত টেনশন করার কোনো মানেই হয় না। আর ওরাও তো আমাকে কিছু বলার প্রয়োজন মনে করে না। পরশুই তো দুজনে কোনো বন্ধুর ম্যারেজ অ্যানিভার্সারিতে গিয়েছিল। রাত্রিরে যে তারা খাবে না, শুনতে হলো কিনা মালতীর মুখ থেকে। তাহলে এই দেখ, এটা আমার ঘর। এতটুকু ঘরে তুই থাকিস? ছোট্ট ঘর, তার মধ্যে একটা সিঙ্গেল বেড, ছোট আলনা, বেডে আলমারি, এক সেট টেবিল চেয়ার, খুদে টিভি স্ট্যান্ড, দেয়ালে আয়না, দরজার ধারে ছোট্ট টুলে জলের কুঁজো। কেন? না রে, এক পলকের জন্য তোর শ্বশুর বাড়িখানা ভেসে উঠল আমার চোখের সামনে। কি বিশাল বিশাল ঘর! কত বছর আগে গিয়েছিলাম বলতো? তবু এখনো মনে গেঁথে আছে বিথি। কি এমন হলো বলতো, যাতে ঠাঁই নাড়া হয়ে বৃদ্ধাশ্রমের এই খুপড়িতে এসে উঠেছিস তুই? ছাড় না ওসব কথা। কিরে, চা খাবি তো? এখন তোদের লোকজনরা তো বিশ্রাম করছে। ধ্যাত, তুইও? ওদের ডাকবো নাকি? ঘরেই তো বানাবো, ইলেকট্রিক কেটলি আছে তো। ও ভানা তাহলে। আমি কিন্তু চিনি দুধ খাই না। আমিও না। দাঁড়া, আগে খাটের তলা থেকে কেটলিখানা বার করি। হ্যাঁ রে, তোকেও কি সুগারে ধরেছে আমার মতো? না রে, আমি চিনি খাই না, কারণ মুটিয়ে যাচ্ছি তো। দুধটা না খেলে অম্বলও হয় না। ভালোই করেছিস, চাই তো আসল, দুধ চিনি তো বাহুল্য। আমার যেমন এই ঘরটুকুতেই কুলিয়ে যায়। ভবানীপুরের বাড়ির এত এত জায়গাকে এখন বাড়তি বলে মনে হয়। বিথি, একটা সত্যি কথা বলবি? তুই কিছু গোপন করছিস। শুধু কি সেই জন্যই তুই চলে এসেছিস? নে, চা ধর। কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। হ্যাঁ, তা প্রায় 16 বছর। সেই স্কুলের গোল্ডেন জুবিলিতে তুই গিয়েছিলি, বেশিক্ষণ থাকলি না। তখনই বোধহয় তোর বরের অসুখটা। তার 4 মাস পরেই তো
চলে গেল। জানিস, তখন ভীষণ ভেঙে পড়েছিলাম। সোনু তখন সবে চাকরিতে ঢুকেছে, আর রাজা হায়ার সেকেন্ডারি দেবে। ব্যাংকের ব্যস্ত অফিসার রিটায়ারমেন্টটাকে যেন মানতেই পারল না। কি অদ্ভুত এক ছটফটানিতে ভুগত সারাক্ষণ। বছর ঘুরতে না ঘুরতে মৃত্যু এসে সব চাঞ্চল্য ঘুচিয়ে দিল। তখন আমার মনের উপর দিয়ে যে কি ঝড় গিয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, তোকে বলে বোঝাতে পারবো না। জানি রে, বন্ধুদের মুখে শুনেছি তুই কারো সঙ্গে আর মিশতিস না, কোথাও যেতিসও না। ভালো লাগতো না, কিচ্ছু ভালো লাগতো না তখন। সারাদিন শুধু শুয়ে থাকতাম, কেমন জবুথবু মেরে গিয়েছিলাম। আর আমাকে চাঙ্গা করার জন্য সোনু বোধহয় তাড়াতাড়ি বিয়েটা করে ফেলল। হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েগুলো বোধহয় এরকমই। কিন্তু লাভ কি হলো? সোনুর বউকে গড়ে পিঠে মানুষ করতে চাইলাম, তবে তাই কি হয়? সে এখনকার মেয়ে, সে মানবে কেন? হঠাৎ একদিন শুনলাম ছেলে চাকরি বদলে চলে যাচ্ছে দিল্লি। তখন বুঝিনি ছেলে ছেলের বউকে চরম স্বার্থপর ভেবেছি। এখন টের পাই আমার পুতুল খেলার বাড়াবাড়িতে অতিষ্ঠ হয়ে তারা পালিয়েছে। আর আমার কি খবর জানিস? বাবুনের বিয়ের জন্য সে উঠে পড়ে লেগেছিল। আমি ভেবেছিলাম বাবুনের বউ আমার সঙ্গী হবে, আমাকে একাকিত্ব থেকে মুক্তি দেবে। কিন্তু বাবুন চাকরি করা মেয়েকে নিজেই পছন্দ করে বিয়ে করলো। তাই আমি যে একা, সে একাই রয়ে গেলাম। তবে আগে ছিলাম বাড়ির কর্ত্রী, বাবুনের মা, আর এখন বাবুন আর রুমার সংসারের পাহারাদার। হ্যাঁ রে, তোর বড় ছেলে এখনো কি দিল্লিতে? না রে, আরও দূরে, দুবাই চলে গিয়েছে। আর ছোটটার কি খবর? এখানেই আছে, চাকরি বাকরি করছে। বিয়ে দিয়েছিস তো? আমি আর দেয়াদেয়িতে ছিলাম না, নিজেরাই করেছে। ঠিক করেছিলাম এবার আর কোনো কিছুতে নাক গলাবো না, যথাসম্ভব দূরে দূরে থাকবো। তাতেও কি স্বস্তি মিলল? কেন রে, অসুবিধে কি হলো? সংসারে তুই ভাববি এক, লোকে তোকে বুঝবে আর এক। রাজা আর রাজার বউয়ের মনে হতে লাগলো ওদের আমি সহ্য করতে পারি না। নরমভাবে কিছু বললে ভাবে প্যাঁচ কষছি, স্বর করা হলে তো কথাই নেই, দুজনে হুলুস্থুলু বাঁধিয়ে পাড়া মাথায় করে নিল। এমন একটা অবস্থা দাঁড়ালো শামুকের মতো খোলে গুটিয়ে থাকি। তখনই ভেবে দেখলাম যৎসামান্য সঞ্চয় তো আছে, ফ্যামিলি পেনশনও কিছু খারাপ পাই না। ওই দিয়ে কোনো মতে যদি ওল্ড এজ হোমে চলে এলি, তাই তো? সহজে এন্ট্রি পাইনি রে, দরখাস্ত করে লাইন দিয়ে বসেছিলাম। কপাল ভালো, হঠাৎ 2-3টি সিট খালি হলো একসঙ্গে। ছেলের বউ আসতে দিল। প্রথমে খানিক গাঁইগুঁই করছিল, লোকের কাছে মুখ দেখানো বলেও তো একটা কথা আছে না। তবে আমার জেদের সঙ্গে পেরে উঠল না। তুইও চলে আয় না, 2 বন্ধু মিলে থাকবো। দেখি। হ্যাঁ রে বিথি, তুই 6 মাস হলো এসেছিস, তাই না রে? একটু বেশি রে, 7 মাস। ওরা আসে দেখা করতে, হই সময় সুযোগ পেলে আমিও যাই। মায়া বলে তো একটা ব্যাপার আছে, সেটাকে পুরোপুরি ঝেড়ে ফেলি কি করে বল? এই তো নাতনির জন্য মন কেমন করছিল বলে পুজোর পুরো একটা দিন ভবানীপুরে কাটিয়ে এলাম। এখানে তাহলে তুই খুব সুখে নেই? মন তাহলে তোরও খারাপ হয়? অবশ্যই, আমি তো পাথরের মানুষ নই, আর মনও তো তার নিজের নিয়মেই চলে। তবে একটা সত্যি কথা শুনে রাখ, আমি এখানে মোটেই খারাপ নেই। ইচ্ছে মতন খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, গল্পগুজব করছি, প্রাণ চাইলে বেরিয়েও পড়ি এদিক ওদিক।
কাজকর্মও যে করছি না তা নয়, সেই স্কুলের মতো দল জুটিয়ে এখানেই ফাংশন চলছে, কবিতা পাঠ, গান, যে যা পারে শোনায়। সামনের বার বসন্ত উৎসবও হবে। এছাড়া আলপনা দেওয়ার প্রতিযোগিতা, রান্নার কম্পিটিশন। এখন তো প্ল্যান করছি পাশের বস্তির ছেলেমেয়েগুলোকেও লেখাপড়া শেখাবো। বুঝেছি। কি কি বুঝেছিস? এইসব ৭-১৭ নিয়েই নিজেদের একটু ব্যস্ত রাখছিস, যাতে মনের কষ্টটা কম হয়। না রে সুজাতা, আমিও প্রথম প্রথম তাই ভাবতাম রে। এখন বুঝি এটা অন্য কিছু। কিরকম? তুই আমার জীবনটা ভাব। বিয়ের পর থেকে বর আর ২ ছেলে ছাড়া আমার তো কোনো জগতই ছিল না। বড় ততটা নয় যতটা ২ ছেলে। তাদের পড়াশোনা, তাদের ক্যারিয়ার, তাদের যাতে ব্রাইট ফিউচার হয় তাই নিয়ে ভাবনা। এতেই তো গড়িয়ে গেল ২০-২৫টা বছর। তারপর হঠাৎ একদিন দেখলাম ওরা কেউ আর আমার আঁচলে নেই, ডানা মেলে যে যার মতো উড়ছে। তখন আমার আর কিচ্ছু করার নেই, জীবনটা বিলকুল ফাঁকা। তাই বোধহয় ছেলের সংসারে বেশি বেশি করে জড়িয়ে পড়ছিলাম, জোর করে। সোনু ঠক্কর দিয়ে আমাকে বুঝিয়ে দিল, তুমি মা হতে পারো, কিন্তু আমার সংসারে তুমি অনুপ্রবেশকারী। সেটা এমনই মজ্জায় মিশে গেল, রাজার সংসারে আর স্বাভাবিক হতে পারলাম না রে। হ্যাঁ রে, ঠিক বলেছিস। ছেলে মেয়ের সংসারে আমরা অনুপ্রবেশকারী বটে। তোর আমার সবার গল্পই এক, শুধু প্রেক্ষাপট আলাদা। না রে, সবটা বোধহয় ঠিক হলো না। এখানে এসে টের পাচ্ছি আমি শুধু রাজা সোনুর মা নই, প্রশান্ত ঘোষালের বউ নই। এর বাইরেও একটা বিথিকা আছে, যাকে ইচ্ছে হোক অনিচ্ছে হোক আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সেই বিথিকাটাই এখন এই শান্ত নীড়ে বাস করতে এসেছে। যতদিন শরীর সক্ষম থাকবে, যতদিন কোনো ভীমরতি ধরবে না, ততদিন তো নতুন বিথিকাটা তার মতো করে বাঁচুক। বিথি, তুই যে ভালো আছিস সেটা দেখানোর জন্যই বুঝি আমায় ডাকলি? না রে, ঠিক তা নয়। মাঝে মাঝে ছোটবেলার বন্ধুদের কথা মনে পড়ে তো, তারা কে কেমন আছে জানতে ইচ্ছে করে। সুজাতা, তুই নিশ্চয়ই খারাপ নেই। চাকরি বাকরি করতিস, নিজের একটা পৃথিবী ছিল, ছেলেও তো শুনি খুব বোঝদার। হ্যাঁ, তা বলতে পারিস। ভালো থাকা কাকে বলে রে? আমার কি কোনো আলাদা পৃথিবী ছিল, আছে? কে জানে। সুজাতা, আমতেল দিয়ে মুড়ি মাখা খাবি? ছোটবেলায় আমরা দুজনে খুব খেতাম, খাবি? হেই, তোর না বয়স হয়েছে, তুই বুড়ি হয়েছিস। আরে ছাড় তো, চল মুড়ি মাখা খাই, ছোটবেলাকে ছুঁতে পারবি। জানিস, আমাদের শান্তনুরের কমলা দিদি ছেলে মেয়ে আসে না বলে সারাদিন গুমড়ে গুমড়ে কাঁদে। আর মলিনাদি এত বয়স, তবু কি হ্যাংলা রে, মাঝে মাঝে বাজার থেকে লুকিয়ে কবিরাজি কাটলেট কিনে এনে খায়। এই সুজাতা, সুজাতা, এই সুজাতা, আমার কথা শুনছিস না কিছু ভাবছিস? না রে, কেমন যেন মনে হচ্ছে, না এলেই বুঝি ভালো হতো। হ্যাঁ, না এলেই তো ভালো হতো। কেন রে? আমরা যেমন আছি সেই রকমই বোধহয় ভালো। একটু সুখের আশায় আমার গড়া সব কিছু ফেলে এখানে আসতে পারবো না রে। আমি যাই রে, নাতি নাতনিরা স্কুল থেকে ফিরে আসবে। আমাদের এই বয়সে ভালোবাসা আর ভালোবাসা দুটোই বোধহয় সমার্থক। চলি রে, আর আসবি না? না রে, আসবো না তা বলছি না। যদি কখনো মন থেকে সাড়া পাই তাহলে আসবো। আসলে কি জানিস বিথি, আমার একলা সুজাতা কবেই মরে গেছে। এখন যে বেঁচে আছে সে মা, ঠাম্মা
আলাদা সুজাতার অস্তিত্ব বোধহয় আর নেই। হাত চলি রে, একবার পারলে আসিস, দেখে যাস আমার সংসার, আমার সং মাত্র সার।